24 বছরের কুমারী জীবনের ইতি টেনে এক বুক আশা নিয়ে বাবার ঘর থেকে স্বামীর ঘরে পা রাখল দীপা। আজ তার বিয়ের প্রথম রাত। খুব কাছের প্রিয় বান্ধবী মিমির বিয়ের গল্প শুনে কতবার কল্পনার রাজ্যে ডুব দিয়েছে। একদিন নিজেরও বিয়ে হবে, ছোট্ট সংসার হবে, সন্তানের মা হবে। আদরের সন্তান সারা ঘরময় দৌড়াদৌড়ি করবে। খুনসুটি, হাসি, গল্পে, আনন্দে সারাক্ষণ মাতিয়ে রাখবে প্রিয় মানুষগুলোকে। ভার্সিটিতে পড়ার সময় ক্লাসমেট বন্ধু পলাশ প্রায় আড্ডা দেওয়ার সময় বলতো, জানিস দীপা, আমার বউকে আমি খুব ভালোবাসব। যে আমার বউ হবে সে খুব ভাগ্যবতী হবে। দীপা, তুই কি আমার লাইফ পার্টনার হবি? দীপা খিলখিল করে হেসে উড়িয়ে দিত। হাসতেই মজা করে বলতো, ইস কি আমার জামাই রে, তোকে বিয়ে করতে যাব কোনো দুঃখে? আমার জামাই দেখতে তোর চেয়ে কত হ্যান্ডসাম হবে দেখিস। তুই আমার খুব ভালো বন্ধু হয়ে থাকবি সারা জীবন। পলাশও হেসেই জবাব দিল, দেখব তো কোনো রাজকুমার স্বামী হিসাবে তোর কপালে জুটে। আমার মতো গভীরভাবে তোকে আর কেউ বুঝবে না। কথাটা লিখে রাখ দীপা। পলাশকে দীপা সব সময় খুব ভালো বন্ধু মনে করত। আজ পলাশের কথাগুলো খুব মনে পড়ছে দীপার। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণের আজ সেই মাহেন্দ্রক্ষণের মুখোমুখি দীপা। জীবনসঙ্গী যাকে পেয়েছে তিনি অজানা, অচেনা, সম্পূর্ণ অপরিচিত একজন। দীপার বাবার ছোটকালের বন্ধুর ব্যবসায়িক পার্টনারের একমাত্র ছেলে মৃদুলের সাথে কিছুটা তড়িঘড়ি করেই বিয়েটা হয়ে যায়। ভালো করে কথাবার্তা, দেখা, জানাশোনা কিছুই হয়নি দুজনের মাঝে। সুসজ্জিত খাটে এলোমেলো ভাবনার ভিতরে দীপার টেনশন, উত্তেজনা দুটোই কাজ করছে। সেই সাথে নানা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে। আচ্ছা, মৃদুল ঘরে আসার সাথে সাথে কি পা ছুঁয়ে সালাম করব? নানু অনেক কথার সাথে ছোট্ট করে বলে দিয়েছিল, বিয়ের প্রথম রাতে স্বামীকে পা ছুঁয়ে সালাম করতে হয়। মৃদুলের কথার আওয়াজ শুনে দীপা দরজার দিকে তাকায়। মৃদুল মোবাইল পাঞ্জাবির পকেটে রাখতে রাখতে ঘরে ঢুকল। মৃদুল খাটের পাশেই রাখা ডিভানে বসে বলল, দীপা, আপনার সাথে আমার খুব জরুরি কথা আছে। আশা করি আপনি আমাকে হেল্প করবেন। হঠাৎ এমন কথায় দীপার ভিতরে ধক করে শব্দ হল। টেনশনের মাত্রা বেড়ে গেল। বিয়ের প্রথম রাতে বউয়ের মুখ না দেখে কি এমন জরুরি কথা বলতে চাইছে? দীপা এক পলক মৃদুলকে দেখে মাথা নিচু করে বলল, কি জরুরি কথা? দীপা, আপনি কাউকে পছন্দ করতেন? দীপা চমকে উঠল। নিজেকে প্রশ্ন করে, উনি কি বলতে চাইছে? চুপ থেকে আস্তে করে জবাব দিল, না, তেমন কাউকে পছন্দ হয়নি। মৃদুল কথা শুরু করল, আমাদের বিয়েটা খুব তাড়াহুড়ো করে হয়ে গেল। নিজেদের কথা কিছুই জানানো হলো না। আমার নিজের কথাগুলো জানার পর আমাকে কাপুরুষ, প্রতারক অনেক কিছু ভাবতে পারেন। আপনাকে সত্যিটা জানানো খুব প্রয়োজন। বিশ্বাস করেন, আপনাকে আমি ঠকাতে চাই না। আমি নিরুপায় ছিলাম। পরিস্থিতির চাপে পড়ে আমি বিয়ে করেছি। আমি একজনের সাথে অঙ্গীকারবদ্ধ। ওর নাম ন্যান্সি। 7 বছর ধরে ওর সাথে সম্পর্ক। দুজনেই কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এগ্রি ইকোনমিক্সের উপর মাস্টার্স শেষ করি। ন্যান্সি এখন এমএস করার জন্য অস্ট্রেলিয়ায় অবস্থান করছে। দুজনেই একসাথে অনেকদিন ধরে ট্রাই করছিলাম। কথা ছিল দুজনেই অস্ট্রেলিয়া সেটেল হওয়ার পর বিয়ে করব। আমারও যাবার প্রয়োজনীয় সব পেপারস প্রায় ঠিকঠাক হওয়ার পথে। এরই মাঝে বাসায় দুটো দুর্ঘটনা ঘটে গেল। দাদিজান দুবার স্ট্রোক করলেন। দাদিজান বেঁচে ফিরলেও উনাকে নিয়ে আব্বার দুশ্চিন্তা বেড়েই যাচ্ছিল। কারণ আব্বার জীবনে দাদিজানই সব। আমার কোনো চাচা, ফুপু নেই। আব্বার যখন 1 বছর বয়স তখন দাদা মারা যান। দাদিজান নতুন করে সংসারে জড়াননি। আব্বাকে নিয়েই দাদিজানের পুরো পৃথিবী ছিল। আব্বার ধ্যান জ্ঞানেও শুধু দাদিজান। আব্বা দাদিজানকে সবসময় ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা করেন। ছোটবেলা থেকেই তাই দেখে আসছি। দাদিজানের স্ট্রোকের অল্প কিছুদিন পর আব্বার হার্টে 5টা ব্লক ধরা পড়ল। ডাক্তার দ্রুত অপারেশন করে ঋণ পড়ানোর সিদ্ধান্ত নিলেন। আব্বা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। উনি সুস্থ হলেও অনেকটা পরিবর্তন হয়ে যান। চুপচাপ থাকতে পছন্দ করেন।
হঠাৎ দাদিজানের শরীর আবার খারাপ হতে শুরু করে। নিউমোনিয়ায় শ্বাসকষ্টজনিত কারণে হসপিটালে ভর্তি হলে আব্বা মানসিকভাবে আরও ভেঙে পড়েন। দাদি আব্বাকে ডেকে হাত ধরে বললেন, বাবা, আমার দিন শেষ হয়ে আসতেছে। একটাই ইচ্ছে, মৃদুলের বউ দেখে মরতে চাই। ঘরে বউ আনার পর যেন মৃদুল বিদেশ পড়তে যায়। এই কথা শোনার পর আব্বা কাউকে কোনো কিছু বলার সুযোগই দিলেন না। তড়িঘড়ি করে আমাকে বিয়ে করিয়ে দাদিজানের মনের ইচ্ছে পূরণ করে ওনার হুকুম পালন করলেন। আম্মা আমার পছন্দের কথা কিছুটা জানতেন, জেনেই বা কি করার ছিল। চোখের পলকে সবকিছু ঘটে গেল। মৃদুল কথাগুলো বলে দীর্ঘশ্বাস ছাড়ল। কিছু সময় চুপ থেকে আবার বলল, দীপা, আমি আর ন্যান্সি দুজনকে খুব পছন্দ করি। আমি পরিস্থিতির শিকার। আপনাকে ঠকাতে চাই না। সত্যিটা আপনার জানা খুব দরকার ছিল। আমাকে ক্ষমা করবেন। মৃদুল কথা শেষ ওয়াশরুমে গেল। মুহূর্তের মধ্যে দীপার চোখ দুটো ঝাপসা হয়ে যায়। দীর্ঘদিনের জমানো রঙিন স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যায়। চোখ থেকে নিঃশব্দে কয়েক ফোঁটা জল গাল বেয়ে গড়িয়ে পড়ে। হাতে রাখা টিস্যু চোখ দুটোতে চেপে ধরে অঝরে কাঁদে। মৃদুল বাথরুম থেকে বের হলে চোখ মুছে প্রশ্ন করে, আর কতদিন লাগবে আপনার সবকিছু গুছাতে? প্রায় 2 মাস। দীপা খাট থেকে নেমে অর্নামেন্টস খুলে মৃদুলের দিকে এগিয়ে দেয়। এইগুলি ন্যান্সির জন্য রেখে দিন। মৃদুল মুখ মুছতে মুছতে বলল, অর্নামেন্টস খোলার কি খুব দরকার? পরেই বা কি হবে? যার সাথে সংসার হওয়ার কথা সেই তো আমার না। মৃদুল দুপা এগিয়ে দীপার মুখের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, এইগুলো পরে নিন। সব অর্নামেন্টস আপনার। একটা রিকোয়েস্ট রাখতে হবে। বলুন। বাড়ির মানুষগুলো যেন কোনোভাবেই দুজনের দূরত্বের কথা বুঝতে না পারে। আপনার কষ্ট হলেও দাদিজান, আব্বার শরীরের দিক বিবেচনা করে সবার সাথে একটু ভালো ব্যবহার করতে হবে। দীপা মৃদুস্বরে বলল, ভিতরে পাহাড়সম কষ্ট নিয়ে ঠোঁটে কৃত্রিম হাসি রেখে আমি না হয় সবাইকে ভালো রাখার চেষ্টা করব। সুখে থাকার অভিনয় করব। যখন সবাই সবকিছু জানতে পারবে, তখন আপনার প্রিয় ও কাছের মানুষগুলো কতটা কষ্ট পাবে জানেন? আমার বাবা মা তাদের মেয়ের এত বড় ক্ষতি তারা সহ্য করতে পারবেন না। এখনই সব জানাজানি হোক। দীপা, প্লিজ কটা দিন সময় নিচ্ছি। আপনি হেল্প করলে আমরা দুজনেই এর সমাধান করতে পারব। হঠাৎ ফোন বেজে ওঠে। মৃদুল ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বারান্দায় চলে যায়। দীপা শাড়ি চেঞ্জ করে ফ্রেশ হয়ে ঘুমানোর চেষ্টা করে। ঘুমহীন চোখের পাতা দুটো বারবার ভিজে ওঠে। আপনমনে বিড়বিড় করছে, জীবনে কাউকে ঠকাইনি, কষ্ট দেইনি। বিধাতা, তুমি কেন আমার ভাগ্যটা এমন করলে? কি দোষ করেছি আমি? কিছু অমীমাংসিত প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে দীপার স্যাঁতস্যাঁতে চোখের পাতায় ঘুম চলে আসে। সকালে সজাগ পেয়ে দীপা দেখে মৃদুল ডিভানে কাত হয়ে ঘুমাচ্ছে। দীপা মাথার কাছে দাঁড়িয়ে আস্তে করে ডাকল, মৃদুল, সকাল হয়ে গেছে। যদি আরো ঘুমোতে ইচ্ছে করে খাটে শুয়ে ঘুমান। এই মৃদুল, উঠুন। দীপা 2 বার ডাকার পরও মৃদুলের কোনো সাড়া শব্দ নেই। দীপা আস্তে করে পায়ের তলায় সুরসুরি দিল কয়েকবার। মৃদুল নড়েচড়ে চোখ মেলে দেখে দীপা তার পায়ের কাছে। শোয়া থেকে উঠে বসে। আমি ঘুমিয়েছি এই 1 ঘন্টা আগে। ন্যান্সি ফোন দিয়েছিল। ওর একটা সমস্যা চলছে। ওর রুমমেট নাইজেরিয়ান একটা মেয়ে। প্রতিদিন মদ খেয়ে রুমে ফিরে ওকে খুব ডিস্টার্ব করে। ন্যান্সি খুব ভয়ে আছে। দীপা মৃদুলের কথা থামিয়ে দিয়ে বলল, ন্যান্সির সাথে আপনার কি কথা হয়েছে তা শুনতে চাচ্ছি না, চাই না এবং কোনোদিন চাইব না। আপনাদের দুজনের বিষয় নিজেদের মাঝে রাখলেই ভালো। ঘুমোতে ইচ্ছে করলে ডিভান থেকে খাটে যান। এই জন্যই ডাকছিলাম। না, আর ঘুমাবো না। ফ্রেশ হয়ে নাস্তা খেতে যাব। ঠিক আছে, আপনি আসুন। আমি যাই। খাবে না, তোমার শ্বশুরের হাতেও খাবে না, এমনকি শিউলির মায়ের হাতেও না। বয়স যতই বেড়ে চলেছে উনিও স্বভাবে ততই ছোট বাচ্চা হয়ে যাচ্ছে।
জানো সেই দিনও ওনাকে চিপস কিনে দিয়েছি। চিপস ওনার খুব পছন্দ। দীপা মৃদু হেসে বলল, বেশ ভালো তো। আজ থেকে আমি দাদিজানকে খাইয়ে দিব। মা, খাবারের প্লেটটা আমায় দিন। দীপা খাবারের প্লেট নিয়ে দাদি শাশুড়ির ঘরে আসলো। ৭৫ বছর বয়স্ক কামরুন্নেছা বেগম শুয়ে চোখ বন্ধ রেখে তসবিহ জপছেন। দাদিজান, আমি দীপা। আপনার খাবার নিয়ে আসছি। কামরুন্নেছা চোখ মেলে তাকালেন। বইন, তুই আসছোস? তোর হাতে খাইতে চাইছি, মন খারাপ করস নাই তো? কেন রাগ করব দাদিজান? এ যে আমার সৌভাগ্য। আমার দাদি বেঁচে নেই। আজ থেকে আপনার সবকিছু আমিই দেখভাল করব। আপনি শুধু বলবেন আপনার কখন কি খেতে ইচ্ছে করে। দীপা নাস্তার প্লেট পাশে রেখে দাদি শাশুড়িকে ধরে শোয়া থেকে বসালেন। মুখে তুলে খাইয়ে দিচ্ছে। দুজনে টুকটাক কথা বলছে। মৃদুল খাবার টেবিলে কাউকে না পেয়ে চেয়ার টেনে বসতে বসতে মাকে ডাক দিল। মা, নাস্তা দাও। মৃদুলের মা কিচেন থেকে হটপট হাতে করে টেবিলের সামনে দাঁড়ালেন। বৌমাকে নিয়ে খেতে বস। মায়ের ঘরে আছে। তোর দাদি বায়না ধরেছে দীপার হাতে খাবে। মৃদুল দাদির ঘরে উকি দিয়ে বলল, দুই সেই বেশ জমিয়ে গল্প করছ। দেখতে দারুণ লাগছে। মৃদুল কথাটা শেষ করেই আর চোখে দীপার দিকে তাকাতেই দুজনের চোখাচোখি হল। দাদি, তোমার খাওয়া হয়েছে? হয়েছে ভাই, খুব তৃপ্তি নিয়া খাইলাম। আয় ভাই, তুই আমার কাছে বয় একটু। মৃদুল দাদির গা ঘেঁষে বসল। কামরুন্নেছা দীপার ডান হাতটি নিজের হাতের ভিতর রেখে বললেন, দীপা, আমার মৃদুল দাদাভাই খুব ভালো মনের মানুষ, খুব নরম মনের মানুষ। দেখিস তোকে খুব ভালোবাসবে। ছোট থাকতে ও আমার গলা জড়িয়ে ঘুমাতো। কতবার যে নিজ হাতে ঔষধ খাইয়ে দিছে, মশারি টানায় দিছে। তুই আমার নাতিটাকে বেশি করে সেবা যত্ন করবি। দীপার চোখ দুটো টলমল, মাথা নিচু করে আছে। মৃদুলের দৃষ্টি দীপার সিক্ত চোখ দুটোকে এড়িয়ে যেতে পারেনি। প্রসঙ্গ এড়ানোর জন্য মৃদুল তাড়াতাড়ি বলল, দাদিজান, তোমার নাত বউকে নিয়ে নাস্তা করে আসি। দীপা, চলো, মা অপেক্ষা করছেন। দীপা নিজেকে কোনো রকম সম্মত করে বলল, দাদি, এখন কোনো ঔষধ খেতে হবে? এই যে ঔষধের বক্স কাছেই আছে, একটু পর খেয়ে নিব। তোরা খেতে যা। দীপার শাশুড়ি মৃদুলের সাথে খেতে বসে। দীপার কোনো কিছু খেতে ইচ্ছে করছে না। পানি দিয়ে অল্প একটু খাবার কোনো রকম গিলে নেয়। মাথা উঁচু করে কারো দিকে ভালো করে তাকাতেও পারছে না। চোখ দুটো বারবার ঝাপসা হয়ে আসছে। মৃদুল খাওয়ার ফাঁকে দীপাকে খুব খেয়াল করছে। দীপা হাত ধোয়ার জন্য চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালে শাশুড়ি বললেন, সে কি বৌমা, উঠছ কেন? কিছুই তো খেলে না। মা, খাবার স্বাদ হয় নাই। না মা, আমার পেট ভরে গেছে। সকালে এত খাবার খেতে পারি না। রান্না খুব মজা হয়েছে। মৃদুল তড়িঘড়ি করে দীপার দিকে তাকিয়ে বলল, মা, দীপারটা আমাকে দাও। আমি খেলেই ওর খাওয়া হবে। তুই থাম, আমি বৌমার সাথে কথা বলছি। দীপা মৃদুলের দিকে না তাকিয়ে শাশুড়ির দিকে ফিরে বলল, মা, চা বানাই নিয়ে আসি। শিউলির মা খুব ভালো চা বানায়, বানিয়ে রেখেছে। তোমার কিছু করতে হবে না মা, তুমি হাত ধুয়ে আমার কাছে বসো, অনেক কথা আছে। দীপা হাত ধুয়ে শাশুড়ির কাছে বসে। শিউলির মা মগভর্তি চা দীপার সামনে দিয়ে হেসে বলল, মামি, আমার হাতের চা খাইয়া দেহেন। দীপা কিছু না বলে শুধু মুচকি হাসল। শাশুড়ি হাত ধুয়ে বসতে বসতে বললেন, বৌমা কয়েকদিন শাড়ি পরেই থাকবে, সাথে হালকা অর্নামেন্টস পরবে। এখনই সালোয়ার কামিজ পরার দরকার নেই। দীপা মাথা নিচু করে চুপচাপ কথাগুলো শুনে যাচ্ছে। মৃদুলের দিকে ফিরে উনি বললেন, শোনো, দুপুরে তোদের দুজনের দাওয়াত আছে, তোর নাজনীন খালার বাসায়। তারা স্বামী স্ত্রী দুজনে আমেরিকা মেয়ের কাছে চলে যাচ্ছে। বৌভাতের অনুষ্ঠানে তারা থাকতে পারবে না, তাই খুব সকালে ফোন দিয়ে দাওয়াত দিল।
মণি দুই বাচ্চা জামাইসহ কামরুন্নেছা বেগমের কাছ থেকে বিদায় নিয়ে ডাইনিং রুমে আসলো। সবাইকে একসাথে দেখে বলল, তোমাদের এখনো খাওয়া হয়নি? শাশুড়ি বউয়ের এত কি গল্প চলছে? তোরা এখনই বের হচ্ছিস? মৃদুলের মা বললেন। কিছু করার নেই মা, আমার অফিস ভনি, রনির স্কুল খোলা, সামনে ওদের এক্সাম, জামিলেরটা তো বাদই দিলাম, অনেক ঝামেলা, সামনে বৌভাতের অনুষ্ঠানে তো আবার আসবই। মণি দীপার কাঁধে হাত রেখে বলল, ভাবি তুমি ভাগ্যবতী, এমন নির্ভেজাল সোনা সংসার পেয়েছ। এই বাড়ির প্রত্যেকটা মানুষ তোমাকে খুব ভালোবাসবে, তুমিও তাদের ভালো রাখার চেষ্টা কইরো। দীপা শুধু বলল, মাঝে মাঝে জামাই মেয়ে দুটোকে নিয়ে এ বাড়িতে সবার সাথে কাটিয়ে গেলে খুব খুশি হব। দীপার কথা শুনে সবাই হাসল। মৃদুল ঘুরে ফিরে দীপাকেই দেখছে। দীপা বুঝতে পেরে একবারও মৃদুলের দিকে তাকায়নি। রনি, ভনি মৃদুলের দুপাশে দাঁড়িয়ে বলল, মামা, তোমার হলুদ বৌভাতের অনুষ্ঠানে আমরা কিন্তু অনেক দামি লেহেঙ্গা আর শাড়ি পরব। ক্যাটালগ দেখে পছন্দ করে তোমাকে লেহেঙ্গার ডিজাইন পাঠাবো, শাড়িটা মা পছন্দ করে কিনে দিবে। মৃদুল টুইন ভাগ্নিদের মাথায় হাত বুলিয়ে বলল, ওকে মাই ডিয়ার রনি, ভনি, তোমাদের ইচ্ছেই আমার ইচ্ছে, ভালোভাবে পরীক্ষাগুলো শেষ করো। মণি 5 মিনিট কথা বলে বিদায় নিয়ে চলে গেল। মৃদুল নিজের রুমে এসে ল্যাপটপ নিয়ে বসে। দীপা দাদি শাশুড়ির ঘরে যায় গল্প করার জন্য। কিছু কথা বলে কিচেনে আসে শাশুড়ির কাজে হেল্প করার জন্য। শাশুড়ি দীপাকেই দেখেই বলল, দুদিন এ ঘরে আসার দরকার নেই, মৃদুলের সাথে গল্প করো গিয়ে, যা কাজ আছে শিউলির মাকে নিয়ে শেষ করতে পারব। দীপার চোখ দুটো আবারও ছলছল, কোনো কথা মুখ থেকে বের হচ্ছে না। চুপ করে দরজার সামনে দাঁড়িয়ে আছে। বিড়বিড় করে বলছে, মা কি করে বলি আপনার ছেলেটা যে আমার না, সব পেয়েও হারাতে হবে সবকিছু। দীপা, যাও দাওয়াতের জন্য রেডি হও। শাশুড়ির কথা শুনে চমকে উঠে দীপা। জি মা, যাচ্ছি। দীপা শাওয়ার নিয়ে বাথরুম থেকে বের হল। পরনে হালকা পার্পেল রঙের সুতি শাড়ি। মৃদুল খাটে শুয়ে এফবিতে চোখ বুলাচ্ছে। দীপা ভেজা চুল মুছে টাওয়েল বারান্দায় মেলে দিয়ে ঘরে আসার সময় দেখল মৃদুল বারান্দার দিকে তাকিয়ে আছে। দীপার চোখে চোখ পড়তেই আবার মোবাইলের দিকে চোখ ফিরিয়ে নেয়। দীপা ড্রেসিং টেবিলের সামনের ছোট্ট টুলে বসে ভেজা লম্বা চুল নেড়েচেড়ে শুকিয়ে নিচ্ছে। দুজনেই চুপচাপ, কারো মুখে কোনো কথা নেই। দীপা আধশুকনো চুল আছড়ে পিঠে ছেড়ে রাখল। দীপা হাত দিয়ে ইঙ্গিত করে বলল, এই দিকটা পশ্চিম দিক, তাই না? এদিকেই নামাজ পড়ে। মৃদুল মোবাইল রেখে বলল, ওইটাই পশ্চিম দিক। দীপা উরু করার জন্য বাথরুমে গেল। মৃদুল মোবাইল চার্জে দিয়ে জায়নামাজ পশ্চিম দিকে বিছিয়ে রাখল। দীপা বের হয়ে অবাক চোখে বলল, কি দরকার ছিল? আমি বিছিয়ে নিতাম। দরকার আছে তাই দিলাম। দীপা জায়নামাজে দাঁড়াতেই মৃদুল শাওয়ার নিতে বাথরুমে গেল। দীপা 3টে শাড়ি নেড়েচেড়ে দেখছে। মৃদুল তার পছন্দের লাল রঙের জামদানি শাড়ি দীপার সামনে মেলে ধরে বলল, এই জামদানিটা পরেন দীপা ম্যাডাম। কোনো প্রয়োজন নেই আপনার পছন্দের শাড়ি পরার। মৃদুল মুচকি হেসে বলল, সবকিছুর প্রয়োজন আছে। দীপা কোনো কথা না বলে লাল জামদানির আঁচল ঠিক করে সেফটি পিন গেঁথে নিল। ক্রিম কালারের গরদের বিয়ের পাঞ্জাবিটাই পরে নীল মৃদুল। নিজে রেডি হয়ে মোবাইলটা হাতে করে ড্রয়িং রুমের দিকে পা বাড়ানোর আগে বলল, আমি ড্রয়িং রুমে যাচ্ছি, এই ফাঁকে চট করে শাড়িটা পরে নাও। মৃদুল চলে যাওয়ার পর দীপা দরজা আটকিয়ে শাড়ি পরল। হালকা সাজগোজ করে নিল। এক হাতে মানতাসা, অন্য হাতে গোল্ডের চিকন চুড়ি পরে নিল। গলায় কণ্ঠহার পরে পিছনে চেইনের হুক আটকানোর চেষ্টা করছে, কিছুতেই পারছে না। দরজা খুলে বের হতেই মৃদুলের মুখোমুখি। সব কমপ্লিট? না। কোনো সমস্যা? চেইনের পিছনের হুক লাগানো যাচ্ছে না। মায়ের ঘর থেকে আসছি, সামনে একটা আস্ত মানুষ থাকতে কষ্ট করে মায়ের ঘরে যাওয়ার কি প্রয়োজন?
দীপা বলল, প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই, মা নামাজে দাঁড়িয়েছেন। দীপা ঘরে আসতেই মৃদুল পিছন দিক থেকে চেইনের হুক আটকে দিল। দীপা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে দেখছে। মৃদুল পিছন থেকেই বলল, দেখো ঠিক আছে কিনা। ঠিক আছে। মৃদুল সামনে এসে দীপাকে ভালো করে দেখছে। শাড়ির কুচির দিকে চোখ যেতেই বলল, দাঁড়াও। শাড়ির ভাঁজের কারণে একটা কুচি অসমান মনে হচ্ছে। মৃদুল নিচু হয়ে প্রত্যেকটা কুচি ধরে সমান করে দিচ্ছে, আর দীপা মুগ্ধ হয়ে মৃদুলের দিকে তাকিয়ে আছে। মৃদুল উঠে দাঁড়াতেই দীপা আয়নার দিকে মুখ ঘুরিয়ে রাখে। মৃদুল বলল, চলো এবার বের হই। দীপা ছোট্ট পার্সে মোবাইল নিয়ে মৃদুলের পিছন পিছন যাচ্ছে। ডাইনিং রুমে আসতেই দেখতে পেল শাশুড়ি, দাদি শাশুড়ি বসে আছেন। মৃদুলের মা বললেন, 4 কেজি দই মিষ্টি নিয়ে যাইস, খালি হাতে আবার দাওয়াত খেয়ে আসিস না। না মা, আমার মনে আছে মিষ্টি নিতে হবে। দেখো বউ, আমার নাক বৌমাকে পরীর মতো লাগতাছে। দোয়া করি আল্লাহ তোদের সব সময় সুখে রাখুক। দীপা দাদি শাশুড়িকে পা ছুঁয়ে সালাম করে শাশুড়িকে সালাম করার জন্য মাথা নোয়াতেই শাশুড়ি দীপার হাত দুটো ধরে বুকের কাছে নিয়ে বললেন, সালাম লাগবে না, আল্লাহ সবসময় তোমাদের সহায় হবেন। মা, দাদিজান আসছি। বলেই মৃদুল দীপাকে নিয়ে বাসা থেকে বের হল। 10 মিনিটের হাঁটার পথ, তাই রাস্তার কার্নিশ ধরে হেঁটে যাচ্ছে। মৃদুলের হাতে রাখা মোবাইল হঠাৎ বেজে ওঠে। স্ক্রিনের দিকে তাকিয়ে দীপার দিকে তাকায় মৃদুল। মোবাইল বেজেই যাচ্ছে। দীপা বলল, ন্যান্সির কল। রিসিভ করুন। কেটে যাবে তো? মৃদুল বলল, সমস্যা নেই, ও আবার কল করবে। রাস্তায় কি কথা বলবো? কল কেটে গিয়ে আবারও বেজে যাচ্ছে। মৃদুল কল রিসিভ করে বলল, ন্যান্সি, আমি পথে আছি, বাসায় ফিরে তোমাকে কল ব্যাক করব। ফোনের ওই পাশ থেকে ন্যান্সি শুধু বলল, আমি খুব অসুস্থ। মৃদুল জিজ্ঞেস করার আগেই কল কেটে গেল। খাওয়ার পর্ব শেষ করে মৃদুল দীপা ড্রয়িং রুমে গল্প করতে বসল। মৃদুলের ইচ্ছে 5-10 মিনিট কথা বলে দীপাকে নিয়ে বের হয়ে আসবে। মৃদুলের মায়ের খালাতো বোন নাজনীন চৌধুরী দীপাকে ডেকে ওনার বেডরুমের খাটে বসালেন। উনার শ্বশুরবাড়ির এক ঘটনা দিয়েই কথা শুরু করলেন। বিয়ের পর গ্রামে উনার শ্বশুরবাড়িতে কাটানো দিনগুলোর স্মৃতিচারণ করছেন। দীপা মুগ্ধ হয়ে শুনছে। হাসির কথা শুনলে হেসে কুটি কুটি হচ্ছে। দীপার খুব ভালো লাগছে। সময় কিভাবে চলে যাচ্ছে দীপা টেরই পাচ্ছে না। মৃদুলের গল্প শুনতে ভালো লাগছে না। দুবার এসে দীপাকে নিঃশব্দে ইঙ্গিত দিয়ে বুঝিয়ে গেছে ড্রয়িং রুমে চলে আসার জন্য। দীপা বুঝেও না বোঝার ভান ধরে থাকে। মৃদুল তার খালাকে খুব ভয় পায়। দীপাকে নিয়ে এখনই চলে আসার কথা বললে নির্ঘাত ধমক শুনতে হবে, তাই কিছু বলছে না। মৃদুলের অস্থির লাগছে। মনে মনে দীপাকে বকা দিচ্ছে, এই গাধিটা বুঝে না কেন আমি ডাকছি। নিজে তো কিছু বুঝেই না। আমি দুবার ইশারা দিলাম, সেটাও বুঝে না। মৃদুল আবার বেডরুমে আসে। নাজনীন চৌধুরী তার নিজের কথার রেশ ধরেই আওয়াজ তুলে হাসছেন। মৃদুলকে দেখেই বললেন, তুই আমাদের সিক্রেট কথা শুনে কি করবি? এখানে আমাদের মেয়েদের গল্প চলছে। ড্রয়িং রুমে যা, তোর খালুর কাছ থেকে হাদিস শোনো গিয়ে। মৃদুল বলল, খালা, আজ চলে যাই, অন্যদিন আবার আসব। রাতের খাবার খেয়ে তারপর যাবি। তোদের বাড়ি 500 মাইল দূরে না, বুঝলি? তোর বেশি কাজ থাকলে তুই চলে যা। দীপা থাকুক, খাবারের সময় হলে আসিস, খেয়ে দীপাকে নিয়ে চলে যাবি। এখন খুব ইন্টারেস্টিং গল্প চলছে, দীপাকে কোনোভাবেই ছাড়া যাবে না। দীপা মৃদুলের অসহায় মুখের দিকে তাকিয়ে মাথা নিচু করে মুচকি হাসছে। মৃদুল আবার শান্তস্বরে বলল, খালা, বুঝি তো, এখন বাসায় অনেক কাজ। কাছের লোকজন আসবে বাড়ির বউ দেখার জন্য। দীপাকেই এখন সবার প্রয়োজন। নাজনীন চৌধুরী হাসতে হাসতে বললেন,
তোর যে বেশি প্রয়োজন সেটা বলছিস না কেন? সেটা বুঝলে তো দুজনকে আটকে রাখতে না। কথাটা বলেই মৃদুল দীপার দিকে তাকিয়ে হাসল। নাজনীন চৌধুরী খাট ছেড়ে দেয়াল ক্যাবিনেট খুলে দুটো প্যাকেট বের করলেন। একটা প্যাকেট দীপার হাতে দিলেন, অন্যটি মৃদুলের হাতে দিলেন। তোকে ব্লেজারে খুব সুন্দর দেখায়। ব্লেজারের কাপড় দিলাম, বানায় নিস, শীতে পরবি। মৃদুল এক গাল হাসি দিয়ে বলল, খুব ভালো। বানানোর খরচাটা কবে দিবে খালা? তুই আগে বানাতে দে, তারপর দেখছি। নাজনীন চৌধুরী আবার খাটের কোনায় দীপার কাছে বসলেন। কালো মসলিন শাড়ির জমিনে পারে আর আঁচলে গোল্ডেন সুতার ভরাট কাজ। শাড়িটা তোমার পছন্দ হবে কিনা জানি না, আমার খুব পছন্দ হয়েছে। দীপা খালা শাশুড়ির কাঁধে হাত রেখে বলল, খালাম্মা, শাড়িটা যেমনই হোক, যে দামেই কিনেন না কেন, আপনার ভালোবাসা মিশ্রিত এই উপহার আমার কাছে অনেক মূল্যবান। কথাটা শেষ করে দীপা মাথা নুইয়ে হাত বাড়িয়ে সালাম করতে নিলে খালা শাশুড়ি দীপাকে বুকে মিশিয়ে নিলেন। অন্তরটা ভরে গেল। মা, দোয়া করি সুখী হও, জীবনে সফলতা আসুক। খালা খালুকে সালাম দিয়ে দোয়া চেয়ে তাদের কাছ থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হল মৃদুল দীপা। দুজনে পাশাপাশি হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মৃদুল দীপার হাত থেকে শাড়ির প্যাকেটটা নিজের কাছে নিল। এখন হাঁটতে সহজ হবে। সন্ধ্যা হতে এখনো প্রায় 1 ঘন্টা বাকি। সময়টা দুজনে কাজে লাগাতে পারি। দীপা বলল, কিভাবে? কাছেই ছোট্ট একটা লেক আছে। ঠিক লেক বলা যাবে না, খালের মতো কিছু একটা ছিল, বেশ নোংরা থাকত। সিটি কর্পোরেশনের লোকজন সদয় দৃষ্টি দিলে খালটিতে নতুনত্ব আসে। এখন পানীয় স্বচ্ছ টলটলে, কিছু গাছপালাও আছে, বসার জায়গাও আছে, পাশেই খেলার মাঠ, ঝালমুড়ি, ফুট। দেওয়া, তাকে সবসময় ভালো রাখা, হাসিখুশি রাখা, সুখে রাখা একজন স্বামীর দায়িত্ব, কর্তব্য। ন্যান্সির আর আমার সম্পর্ক গোপন রেখে স্বামীর অধিকার নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করলে ভালো হতো। ধর্মীয় সামাজিক রীতিতে তুমি তো আমার বৈধ স্ত্রী, আমাদের বন্ধন পবিত্র। তোমার উপর আমার পূর্ণ অধিকার আছে। বলো ঠিক কি না? অস্ট্রেলিয়া গিয়ে ন্যান্সিকে বিয়ে করে পরে তোমাকে জানালে অথবা তোমাকে না জানিয়ে ওখান থেকে বিচ্ছেদ ঘটালে তুমি কতটা আঘাত পেতে বলো? এই সব কিভাবে কাটিয়ে উঠতে? তুমি তো কোনো দোষ করনি।
আমি কেন তোমার সারা জীবনের কান্না হয়ে বেঁচে থাকব? আমি কেন তোমার দীর্ঘশ্বাস হব? আমি সেরা হতে না পারি, কারো চোখে খারাপ হতে চাই না। এই জন্য তোমার সাথে সবকিছু খুলে বলেছি। বিয়ের প্রথম রাতেই আমার কাছ থেকে বড় একটা ধাক্কা খেয়েছ। আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা। তোমাকে হাসিখুশি রাখতে, একটুখানি আনন্দে রাখতে চেষ্টা করছি। বাড়ির প্রিয় কাছের মানুষগুলোকে সবসময় সুস্থ ও ভালো রাখতে চেয়েছি এবং চাই। আমার কারণে কোনো কিছু ঘটে যাক তা চাই না। তোমার চোখে হয়তো অন্যায় করছি, ভুল করছি। ঠিক এই সময়ে আমার কি করা উচিত তুমিই বলো। এই জন্য প্রথম রাতেই তোমার পছন্দের কথা জানতে চেয়েছি। কাউকে ভালোবাসো কিনা? নিজের কথাগুলো অকপটে তোমাকে বলেছি। মৃদুল কথা শেষ করে চুপ করে থাকে। দীপার মুখেও কোনো কথা নেই। মৃদুল হেসে আবার বলল, তোমার মতো সুন্দরী, শিক্ষিতা, মায়াবী, মিষ্টি মেয়ের যে পছন্দ ছিল না তা বিশ্বাস হতে কষ্ট হচ্ছে। সত্যিই কাউকে ভালোবাসতে না? কেউ তোমার প্রেমে পড়েনি? দীপা স্মিত হেসে বলল, একজন পড়েছিল। নাম কি তার? পলাশ। ক্লাসমেট ছিল। তুমি পছন্দ করতে না? না, শুধু বন্ধু হিসাবে পছন্দ করতাম। দীপা খোলা আকাশের অস্তগামী সূর্যের রক্তিম আভার দিকে দৃষ্টি দিয়ে বলল, এখন একজনের প্রেমে পড়েছি। কার? বলবো না। ঠিক আছে। শুনতে চাই না। বাদামওয়ালা দেখে মৃদুল জিজ্ঞেস করল, বাদাম খাবে? দীপা না সূচক মাথা নাড়ল। মাগরিবের আয়ান দিয়ে দিবে। চলুন এবার উঠি, দীপা কথাটা বলেই উঠে দাঁড়াল। দুজনে নিঃশব্দে হাঁটছে। মসজিদ থেকে মাগরিবের আজানের সুন্দর সুর ভেসে আসে কানে। বাসায় ফিরে দীপা সব চেঞ্জ করে তাড়াতাড়ি করে দুটো জায়নামাজ বিছিয়ে নিজে একটিতে নামাজ পড়তে শুরু করল। মৃদুল ল্যাপটপ হাতে নিয়েও রেখে দিল। দুটো জায়নামাজ বিছানো দেখে করতে ওয়াশরুমে গেল। দীপা নামাজ শেষ করে গিফটের প্যাকেট দুটো নিয়ে শাশুড়ির ঘরে গেল। উনাকে দেখতে না পেয়ে দাদি শাশুড়ির ঘরে গেল। কামরুন্নেছা বেগম চোখ বন্ধ করে শুয়ে আছেন। শাশুড়ি হাতে পায়ে তেল মালিশ করে দিচ্ছেন। দীপা প্যাকেট দুটো রেখে দাদি শাশুড়ির মাথার কাছে বসে কপালে হাত রাখল। মা, কখন দাদিজানের শরীর খারাপ করেছে? ফোন দিলেই তো হতো, চলে আসতাম। মা শরীর খারাপ করেনি। সকাল আর সন্ধ্যায় হাতে পায়ে তেল মালিশ করতে হয়। স্ট্রোকের পর থেকে হাত পা ঝিনঝিন করে। শিউলির মায়ের গ্রাম থেকে এক কবিরাজ এই তেলটা দিয়েছে। সকালে শিউলির মা এসে মালিশ করে দেয়। সন্ধ্যায় মাগরিবের নামাজের পর আমি দেই। দীপা বলল, মা আমাকে দিন, আমি মালিশ করে দেই। শাশুড়ি বললেন, আজ আর দিতে হবে না। এর মধ্যে দীপার শ্বশুর মসজিদ থেকে আসলেন। দীপা দেখেই কাউকে কিছু না বলে চা করার জন্য কিচেনে আসে। চা করে বিস্কিটের কৌটা খুঁজে সবার জন্য ট্রেতে চা বিস্কিট নিয়ে আসে। মৃদুলকে চা দিতে গিয়ে দেখে মৃদুল মোবাইলে কথা বলছে। সামনে চায়ের মগ রেখে আবার দাদি শাশুড়ির ঘরে চলে আসে দীপা। চা শেষ করে প্যাকেট দুটো থেকে শাড়ি আর ব্লেজারের কাপড় বের করে দীপা বলল, মা, নাজনীন খালা দুজনকে এইসব গিফট করেছে। শাশুড়ি শাড়িটা মেলে বলল, শাড়িটা খুব সুন্দর, বেশ গর্জিয়াস। দাদি শাশুড়ি চায়ে বিস্কিট ভিজিয়ে চা খাওয়া শেষ করলেন। শাড়ি চোখের সামনে ধরে বললেন, চশমা ছাড়া কিছুই তো দেখি না। দীপা, বইন চশমাটা দে। কি শাড়ি কাপড় দিল বউয়ের বইন। দীপা টেবিল থেকে চশমা নিয়ে দাদি শাশুড়ির চোখে পরিয়ে দিল। শাড়ি দেখে এবার উনি বললেন, শাড়ি কাপড় ভালাই হয়েছে, তোরে মানাইব। দীপা রাতে একবারের জন্য মৃদুলের ঘরে যায়নি। তার খেতেও ইচ্ছে করছে না। একটু ঘুমাতে পারলে ভালো হতো। চুপচাপ দাদি শাশুড়ির খাটে শুয়ে ভাবতে থাকে। এই মুহূর্তে চাকরিটা ভীষণ প্রয়োজন ছিল। চাকরি নিয়ে আমার মতো করে সময় কাটাতে পারতাম। সরকারি হাই স্কুলে লিখিত পরীক্ষা দিলাম সেই কবে। রেজাল্ট কবে হবে কে জানে। কোনো বইপত্র সঙ্গে আনিনি যে লেখাপড়া শুরু করব। আল্লাহ, তুমি আমার একটা সুখবর দিও। দাদি শাশুড়ি কয়েকবার দীপাকে ডেকে ওঠানোর চেষ্টা করছেন। দীপা ওঠেনি। মৃদুল ভাবছে দীপা হয়তো তার দাদির সাথে গল্প করছে।
খেতে এসে দীপার খোঁজ করলে তার মা বললেন, দীপা সেই কখন তোর দাদির ঘরে ঘুমিয়েছে। কতবার ডাকলাম, উঠলই না। মৃদুল সাথে সাথে কামরুন্নেসার ঘরে আসলেন। মৃদুলকে দেখেই উনি বললেন, তোর বউ বেভোর ঘুম দিচ্ছে, কোনো চেতন নাই, কোলে করে তোর ঘরে নিয়ে যা। আমি তাহাজ্জুদ ফজরের নামাজের জন্য ভোরে ঘরের বাতি জ্বালাই, দীপার ঘুম হইব না। মৃদুল দীপার মুখের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল, এরপর বলল, থাক, ও আজ তোমার কাছেই ঘুমাক, এখন ডাকলে মাথা ব্যথা করতে পারে, আমি বরং তোমার খাটের মশারি টাঙিয়ে দেই। মৃদুল মশারি টাঙিয়ে চারপাশে গুজে দিল। দীপা কোনো সাড়া শব্দ না করে চুপ করে সবার কথাগুলো শুনল। প্রতিদিন কোনো অজুহাতে দাদির ঘরেই ঘুমাবো, মৃদুলকে কষ্ট করে দিভানে শুতে হবে না। মৃদুলের কেন জানি খেতে ইচ্ছে করল না, টেবিলে বসেও উঠে গেল। মা পিছন থেকে কয়েকবার ডাক দিলে বলল, পেট ভরা আছে, খালার বাসায় অনেক খেয়েছি। সকালে দাদি শাশুড়িকে খাইয়ে দিয়ে নাস্তা টেবিলে সবার সাথে দীপা খেতে বসলে মৃদুল এক ফাঁকে কানের কাছে বলল, রাতে না খেয়ে ঘুমালে কেন? এমনি, আমিও খাইনি। খুব ভালো। সংসারের টুকটাক কাজ, দাদি শাশুড়ির সেবা যত্ন নিয়েই দীপার সময় যাচ্ছে। মৃদুল বাসায় নেই। বিকালে মলিন মুখে বারান্দার গ্রিল ধরে আনমনে ভাবছে দীপা। শাশুড়ি কাঁধে হাত রাখতেই চমকে ওঠে। শাশুড়ির দিকে ঘুরে দাঁড়াতেই উনি বললেন, ঘরে চলো, কথা আছে। কি কথা মা? এখানেই দুজনে বসি, বিকালের হাওয়াটা আমার খুব পছন্দ। ঠিক আছে, সেই ভালো। উনি বসে কথা শুরু করলেন, দীপা, বিয়ের আগে অনেক ছেলে মেয়ের পছন্দ থাকে, অস্বাভাবিক কিছু না। মৃদুল তার এক বান্ধবীর কথা বলছিল, অস্ট্রেলিয়া লেখাপড়া করতে চলে গেছে। সে সম্ভবত ওই মেয়েটাকে পছন্দ করে। মৃদুলও চলে যাওয়ার জন্য চেষ্টা করছে। মৃদুল আমার একমাত্র ছেলে। আমি চাই না, তোমার শ্বশুরও চায় না মৃদুল বিদেশ চলে যাক। লেখাপড়া শেষ করে বিয়ে করে ওইখানেই থেকে যাক। মা বাবার জন্য অনেক টাকা পয়সা পাঠাক, ব্যস্ততার জন্য মা বাবাকে ভুলে যাক। আমরা খালি ঘরে পড়ে মরে থাকি। আমার এত টাকা খ্যাতির দরকার নাই, যতটুকু আছে তা নিয়ে খুব ভালো আছি। একটাই ইচ্ছে, মরার পর ছেলেটা যেন মা বাবা তার দাদির লাশ কাঁধে নিয়ে কবরে শোয়ায়, নামাজ পড়ে সবার জন্য দোয়া করে। তুমি কোনোমতেই ওকে বিদেশ যেতে দিবে না। ওর মাথা থেকে বিদেশের ভূতটা দূর করে দাও। ধর্মীয় এবং আইন অনুযায়ী তুমিই তার স্ত্রী, তুমিই বর্তমান, তুমিই ভবিষ্যৎ। তুমি তোমার মায়া, আদর, ভালোবাসার বন্ধনে আটকে রাখো। তুমি কষ্ট পেয়ে অভিমানে মৃদুলের কাছ থেকে দূরে থাকবে না, এটা আমার রিকোয়েস্ট। মৃদুলকে চোখের আড়ালে রাখব না বলেই ওর দাদির সাথে পরামর্শ করে তড়িঘড়ি করে বিয়ের সিদ্ধান্ত নেই। এই ৫-৬ মাস কি যে টেনশনের মধ্যে ছিলাম তোমাকে বুঝাতে পারবো না। তোমার শ্বশুর দাদি শাশুড়ির অবস্থা খুবই খারাপ ছিল। আল্লাহকে ডাকছি আর ডাক্তারের কাছে ছুটে গেছি। শোনো দীপা, সামনে বৌভাতের অনুষ্ঠান, মৃদুলকে নিয়ে যা যা লাগে শপিং করে নিও। দীপা বলল, না মা, বিয়ে তো হয়েই গেছে, হলুদ বৌভাত এসব দরকার নাই। বিয়ের দিন যে গয়না শাড়ি দিয়েছেন যথেষ্ট, প্রয়োজন হলে আমি মৃদুলকে নিয়ে কিনে নিব। দাওয়াত করে লোকজন খাওয়ানোর চেয়ে ওই টাকা দিয়ে কোনো এতিমখানায় গরিব বাচ্চাদের দুবার খাওয়ানোর ব্যবস্থা করে দিলে খুবই ভালো হবে মা। খুবই ভালো আইডিয়া মা। তুমি মৃদুলের সাথে কথা বলো, দেখো ও কি বলে। আবার মনে মনে আক্ষেপ করো না, গায়ে হলুদ বৌভাত হলো না। বিয়ের অনুষ্ঠানগুলি তো বারবার হয় না, তোমরা ভেবে চিন্তে ঠিক করো। দুদিন পর দুপুরে দীপার বান্ধবী আঞ্জু হঠাৎ ফোন দিয়ে বলল, দীপা, সরকারি হাই স্কুলের লিখিত পরীক্ষার রেজাল্ট হয়েছে। আমি টিকে গেছি। আজকের দৈনিক যুগান্তর পত্রিকায় দেখো, না হলে ইন্টারনেটে দেখো। দীপার রোল কত ছিল ভুলে গেছে। তাড়াতাড়ি বাবার কাছে ফোন দিয়ে রোল নাম্বার সংগ্রহ করে দৌড়ে গেল মৃদুলের কাছে। মৃদুল শুয়ে ঘুমাচ্ছিল।
দীপা বেশ উচ্ছ্বসিত হয়ে মৃদুলের কাছে বসে শরীর ছুঁয়ে ডাকছে, এই মৃদুল উঠুন, একটা বিশেষ খবর আছে। দেরি সহ্য হচ্ছে না দীপার। আবার শরীর নেড়ে বলল, ইস্যু উঠুন তো। মৃদুল সজাগ শুয়ে থাকে। মৃদুল চাইছে দীপা তাকে ছুঁয়ে ছুঁয়ে আরো কিছু সময় ডাকুক, কাছে থাকুক। দীপা মৃদুলের কপালে হাত রাখল। এখন আর আওয়াজ করে মৃদুলকে ডাকছে না। আস্তে আস্তে মাথায় হাত বুলিয়ে চুলে আঙ্গুল নাড়ছে। মৃদুস্বরে বলছে, আজ কি হলো? ঘুম থেকে উঠছে না কেন? শরীর খারাপ করে নাই তো? মৃদুলের মুখের কাছে নিজের মুখ নিয়ে গভীরভাবে দেখছে। মৃদুল চোখ বন্ধ রেখেই দুহাতে দীপাকে জড়িয়ে ধরে। দীপা লজ্জায় নিজেকে ছাড়িয়ে খানিকটা সরে আসে। দুজনেই কিছু সময় চুপচাপ। নীরবতা ভেঙে মৃদুল বলল, কি জন্য ডাকছিলে? আপনি সজাগ ছিলেন? উঠেননি কেন? প্রথমে উঠলে কি তুমি এতবার আদর করে ডাকতে? আপনি একটা কি পাজি। অনেক পাজি। বুঝতে পারবে। এখন বলো, কি দরকারে ডাকছিলে? ইন্টারনেটে একটা রেজাল্ট দেখতে হবে। এই যে রোল নাম্বার। কিসের রেজাল্ট? সরকারি হাই স্কুলে। ও তাই নাকি? খুব ভালো। মৃদুল দ্রুত ল্যাপটপ বের করে খাটে বসে নেট ঘাঁটতে শুরু করল। দীপা মৃদুলের পাশে বসে আছে। চোখে মুখে টেনশনের ছাপ। মৃদুল দীপার নাম্বারটি বারবার মিলিয়ে দেখছে। নাম্বারটি দেখতে পেয়ে মুখ ভার করে জিজ্ঞেস করল, পরীক্ষা কেমন হয়েছিল? ভালো। আমি আশাবাদী। আমি লিখিত পরীক্ষায় টিকব। খুঁজে পেলাম না তো। দীপার মুখটা মলিন হয়ে যায়। চুপচাপ বসে থাকে। মৃদুল ল্যাপটপ বন্ধ করে চলে যায় ফ্রিজের কাছে। ছোট্ট প্লেটে দুটো মিষ্টি নিয়ে দীপার কাছে আসে। হাঁ করো, তোমাকে মিষ্টি খাইয়ে সুখবরটা দিব। দীপা চোখ বন্ধ করে হাঁ করে। মৃদুল দীপার মুখে আধেক মিষ্টি পুড়ে দিয়ে দুটো চোখের পাতায় আলতো করে অধর ছুঁয়ে দেয়। দীপা চোখ খুলে প্লেট থেকে বাকি আধেক মিষ্টি মৃদুলের মুখের সামনে ধরতেই মৃদুল দীপার হাত ধরে মিষ্টি মুখে নেয়। মৃদুল, দীপা দুজনেই সুখবরটা বাসার সবাইকে জানায়। শ্বশুর শাশুড়ি খুব খুশি হন। সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ করে। দীপা দাদি শাশুড়িকে ঔষধ খাইয়ে নিজের ঘরে আসলো। মৃদুলের হাতে মোবাইল নেই। টিভি ছেড়ে শুয়ে গান শুনছে। দীপা খানিকটা অবাক হল। জিজ্ঞেস করল, ন্যান্সি কেমন আছে? অনেকদিন কথা হয় না। আপনার বিয়ের কথা জানে? কি কথা হয়েছে চ্যাটে দেখো। মৃদুল ইনবক্স ওপেন করে মোবাইল দীপার হাতে দিল। দীপা সব পড়েছে। ন্যান্সি, আমার কোনো কিছু তোর কাছে অজানা নয়। নিজের কথা, পরিবারের কথা আজ পর্যন্ত কোনো কিছু গোপন করিনি। দুজনের বন্ধুত্বের সম্পর্ক থেকেই একে অপরের প্রতি দুর্বল হয়েছি। দুজন দুজনকে ভালোবেসেছি। প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেই। তুই তো জানিস দাদিজান প্রায় অসুস্থ থাকেন। দাদি হঠাৎ খুব অসুস্থ হয়ে যান। দাদির ইচ্ছে পূরণ করতেই বাবা আমাকে বিয়ে করানোর সিদ্ধান্ত নেন। আমি গতকাল বিয়ে করেছি। অভিনন্দন। জন্ম, মৃত্যু, বিয়ে সৃষ্টিকর্তার হাতে। বিধাতা হয়তো দুজনের মিল করবেন না, তাই পড়ার সুবাদে দুজন অনেক দূরে আছি। আমি ভাগ্যে খুব বিশ্বাস করি। মৃদুল, আমরা দুজন যথেষ্ট এডাল্ট। টিএনজের বয়সটা পার করে এসেছি। একটা বয়সে মনে হতো আজই ভালোবাসার মানুষটাকে বিয়ে করে ফেলি। বড় হয়েছি, বাস্তবতা শিখেছি। স্বপ্ন দেখেছি জীবনে অনেক বড় কিছু হব। প্রতিষ্ঠিত হতে হবে বুঝতে শিখেছি। আবেগকে প্রাধান্য দিলে, মা বাবার অবাধ্য হলে প্রেমে পড়ার প্রথমেই বিয়ে করে ফেলতাম। আমি আর দেশে আসব না মৃদুল। আমি ছাড়া তো আব্বু আম্মুর কেউ নেই। আব্বু অবসরে গেলে দুজনকে আমার কাছে নিয়ে আসব। আমার খুব কান্না পাচ্ছে মৃদুল, খুব কান্না পাচ্ছে। ভালো থাকিস। রাখছি। দীপা ন্যান্সির মেসেজ পড়ে চুপ হয়ে যায়। মৃদুলকে আর কোনো কথাই জিজ্ঞেস করেনি।
মৃদুলও চোখ বন্ধ করে শুয়ে থাকে। দীপা বাসায় ফোন করে মা বাবাকে তার রেজাল্ট জানালো। বাসায় সবার সাথে কথা বলল। মৃদুলকে ঘুমাতে দেখে দীপা দাদি শাশুড়ির ঘরে গেল। চুলে তেল দিয়ে পাকা চুলে বিনুনি করে দিল। কামরুন্নেছা বেগম বললেন, কতদিন বাইরে যাই না। দীপা বলল, দাদিজান চলেন আপনাকে বাইরে থেকে ঘুরিয়ে আনি। দীপা কামরুন্নেছা বেগমের হাত ধরে আস্তে আস্তে কিছু সময় হেঁটে চিপসের প্যাকেট কিনে বাসায় আসলো। সন্ধ্যায় দীপা চা করে মৃদুলকে খোঁজ করছে। বাসায় ছিল, এখন আর কোথাও খুঁজে পাচ্ছে না। ফোন দিবে মোবাইল হাতে নিতেই মৃদুলের নাম্বার স্ক্রিনে ভেসে উঠল। তাড়াতাড়ি কল রিসিভ করতেই মৃদুল বলল, দ্রুত ছাদে আসো। ঠিক আছে, আসছি। দীপা ছাড়া চুল আছড়ে খোপা করে 2 মগ চা হাতে ছাদে চলে আসলো। চায়ের মগ এগিয়ে দিল। দুজনে চা শেষ করল। দীপা মগ দুটো পাশে রেখে আকাশের দিকে তাকিয়ে আছে। মৃদুল দীপার গা ঘেঁষে দাঁড়ায়। মৃদুল ডান হাতে দীপাকে নিজের দিকে টানল। দীপা মৃদুলের কাঁধে মাথা রেখে চুপ করে আছে। দুজনেই চুপচাপ। বেশ কিছু সময় কেটে গেল অসীম নীরবতায়। মৃদুল শান্তস্বরে বলল, দীপা, আমি অস্ট্রেলিয়া যাচ্ছি না। তোমাকে, মা, বাবা, দাদিজানকে ছেড়ে আমি থাকতে পারবো না। এই মানুষগুলোকে ছাড়া আমি ভালো থাকব না। দীপাকে ছাড়া মৃদুল অসম্পূর্ণ। দুজনেই পুরোদমে লেখাপড়া শুরু করব। দেশে থেকে প্রিয় মানুষগুলোর কাছে থেকে অনেক ভালো কিছু করব। দীপা আবেগাপ্লুত হয়ে শুধু বলল, তুমি শুধুই আমার, আর কারণ না। সমাপ্ত। গল্প তুমি শুধুই আমার। লেখনীতে মাকসুদা খাতুন, দোলন।